বুড়ো বয়সের বউ তো টান তো একটু থাকবে। চুপ করো, তোমরা চুপ করো। তোমরা তো কখনো নিজেদেরকে মানুষ হিসেবেই ভাবতে পারো না। সারা জীবন নিজেদেরকে মেয়ে মানুষ হিসেবেই ভেবেছো, তাই তো তোমরা তোমাদের অধিকারও দাবি করতে পারো না। তোমরা তো ভাবতেই পারো না যে কারোর মত ছাড়া কারোর শাদী হতে পারে না। তোমরা তো ভাবতেই পারো না যে মেয়েটা স্বপ্ন ডাক্তার হবার, যে মেয়েটা ডাক্তারি পড়তে চায় তারই পরিণতি হতে পারে না, পারে না। ওদেরকে বলে কি লাভ? কোনো লাভ নেই তোমাদেরকে এসব বলে, কোনো লাভ নেই। কারণ তোমাদেরকে বলার উলু মনে মুক্ত ছড়ানো এক। বাবা, তোমার তো মুখ কম না? ওরকম ভাবে কথা বলছো কেন তুমি আমাদের সঙ্গে? লেখাপড়া শিখেছো, তার নমুনা দেখাচ্ছ বুঝি? দেখাতে চাইলেও দেখবে কে? যারা সর্বনাশের মানেই বোঝে না, তাদের সর্বনাশের কথা বলে কি লাভ? আমি পরিষ্কার বুঝে গেছি। কিন্তু এই ঘরে যারা আছে তারা কান খুলে শুনে নাও, শুনে নাও। তোমরা দরকার হলে বাইরে গিয়েও জানিয়ে দাও। এই কথাটা আমার জানানো দরকার। এই শাদী হয়তো আমি আটকাতে পারবো না, আমার হাতে কিছু নেই, কিন্তু আমার হাতে যেটা আছে সেটা আমি করবই, করবই। আমি এই অসম্মান নিয়ে, অপমান নিয়ে আমি এই পৃথিবীতে থাকবো না। আমি বেঁচে থাকবো না, এই পৃথিবীতে আমি থাকবো না। কি বলছো কি তুমি? এসব কি বলছো? কে তোমাকে অপমান করলো? বুঝবেন না, তোমরা বুঝবে না। তোমরা বুঝলে তো হয়েই যেত, তোমরা কিছুতেই বুঝবে না। তোমরা সারা জীবনে মেয়ে মানুষ হয়ে থাকবে, তোমাদের জীবনটা বয়ে গেছে, আর এতেই তোমাদের সুখ। তোমরা তো স্বাধীনতা মানে বোঝোই না। তোমরা ভাবো এই পরাধীনতাতেই সুখ। তোমরা ভাবো তোমরা খুব সুখে আছো, সুখে। আমি না ছোটবেলা থেকে স্বাধীন হওয়ার স্বপ্ন দেখতাম, মানুষ হওয়ার স্বপ্ন দেখতাম, কিন্তু আজ আজ কিছু মানুষ আমার সাথে অমানবিক আচরণের জন্য আজ আমার যে এই কথাই শুধু মনে হচ্ছে। আমার ছোটবেলা থেকে শুধু একটাই চাওয়া ছিল, আমি শুধু মেয়ে মানুষ হব না, আমি মানুষ হব। কিন্তু আল্লাহ আমার সেই কথা রাখলো না, আল্লাহ আমার সেই কথা শুনলো না। আল্লাহ কি চায় যে আমি মেয়ে মানুষ হয়ে থাকি? এই কি তাহলে আল্লাহর নির্দেশ? এই কি তাহলে আল্লাহর ইচ্ছে? আমাকে মানুষ হতে দিল না, মানুষ হতে দিল না। আরে কেঁদো না, এত তুমি কেঁদো না। এইভাবে কাঁদলে তো আর কিছুক্ষণ পরে অসুস্থ হয়ে পড়বে। চুপ করো, চুপ করো। দেখো, এই দেখো, শফিক ভাই নিজে পছন্দ করে তোমার জন্য এই পোশাকটা এনেছে। পরতে হবে না? পরবে তো তুমি। এরকম ভাবে কাঁদে থাকলে তোমার তো সব সাজ ঘেটে যাবে বলো। একটা কথা বলতে চাই শবনম তোমাকে। আমার হাতে সবকিছু ছিল না, আমার হাতের বাইরে অনেক কিছু বেরিয়ে গেছে, কিন্তু তবু আমি ভাগ্যে বিশ্বাস করি। আর আমার মনে হয় ভাগ্যে যেটা লেখা আছে সেটা হবেই। ভাগ্যে যা আছে তাই তো হয়েছে। এখানে ভাগ্যের পথ চলা শেষ হয়ে যেতে পারে না শবনম। ভাগ্যের পথ চলা আরো দীর্ঘদিন বাকি, আর এই ভাগ্যের পথে আরো অনেক কিছু ঘটতে পারে। মনে আছে তো একটা কথা তোমাকে বলেছিলাম, বিপদে পড়লে আমাকে ডেকো। আপনি কি সবসময় আমার বিপদ কামনা করেন? ঈশ্বর সবটাই জানেন, আমি তোমার জন্য কি কামনা করি উনি সব জানেন। ঠিক আছে, আমি তৈরি হয়ে নিচ্ছি, কিন্তু আমি সবার সামনে তো তৈরি হতে পারবো না। তোমরা ঘর থেকে যাও, তারপর আমি জামা বদলাবো। তোমরা বাইরে পাহাড়ায় থেকো, তোমরা ঘর থেকে গেলে আমি জামাটা বদলে নেব। যাও। ভাবি, কি হয়েছে? কি হয়েছে ভাবি? কাঁদছো কেন তুমি? কি হয়েছে? এরকম উৎপাতের মতো ছুটতে ছুটতে কেন এসে? কি হয়েছে বলবে তো? আমার সর্বনাশ হয়ে গেছে, আমার সর্বনাশ হয়ে গেছে রঞ্জা আপা, আমার সর্বনাশ। ও ভাবি, কি হয়েছে? কি হয়েছে সেটা তো বলবে। কি সর্বনাশ হয়েছে? শবনম কোথায়? শবনম কোথায়?
আচ্ছা সেই দিন রাত করে ফিরেছিল বলে ওর বাবা কি ওকে বকাবকি করেছে? রবিউল দাদা ওর গায়ে হাত তোলেনি তো আবার? কই, আমার সামনে তো কিছু বললো না। কি হয়েছে সেটা বলবে তো। শবনম তো আজকে সারাদিন বাড়িতেও এলো না। শবনম কোত্থেকে আসবে রঞ্জা আপা? শবনম বোধহয় আর কোনোদিনও আসবে না। আমার সব শেষ হয়ে গেছে। আমার সব শেষ হয়ে গেছে রঞ্জা আপা। কি মুশকিল, শুধু শুধু কান্নাকাটি করে কি হবে? কি হয়েছে, কি বিপদ হচ্ছে সেটা বলো, খুলে বলো আমাদের। যদি আমাদের কিছু করার থাকে তাহলে তো সেই চেষ্টাটা করতে হবে। ভাবি, ও ভাবি ওঠো। ভাবি কি বলছো তুমি? ওঠো। আরে এই শবনমের মা, কি হয়েছে বলবে তো? শবনম দিদি কি আজ কলেজ গেছে না কলেজ থেকে ফেরেনি? বিপদটা কার, কি বিপদ কিছুই তো বলছো না, শুধু কাঁদছো কেন? শোনো বাপু, যে বিপদই হয়ে থাক, আমরা তিনটে বুড়ো বুড়ি মিলে এখানে থাকি। আমাদের এর মধ্যে জড়িও না, বুঝতে পেরেছো? আর শোনো, রঞ্জার এমন কিছু তিন কাল গিয়ে এক কালে ঠেকেনি। এই গায়ে ওকে মাথা উঁচু করে থাকতে হবে, বুঝতে পেরেছো? আমাদের কাছ থেকে কোনো আশা কিছু করো না। বৌদি, কথাটা না জেনেই কেন এরকম ভাবে বলছো? কত রকম বিপদ তো হতে পারে না? আগে তো মেয়েটাকে কোনদিন এইভাবে ছুটে আসতে দেখিনি আমরা। হ্যাঁ, রবিউল শবনমকে অনেকবার মেরেছে, তখনও এসেওছে, কিন্তু এইভাবে কান্নাকাটি করতে করতে তো আসেনি। আহা গো, মেয়েটাকে বোধহয় মারতে মারতে মেরেই ফেলে দিল নাকি? ও শবনমের মা, তুমি তো কিছু বলছো না, আমাদের তো ধৈর্য থাকছে না। হ্যাঁ, কেবল কাঁদছো আর কাঁদছো, বলি সময় তো চলে যাচ্ছে। ও ভাবি, ঠিক বলেছেন খালা, সময় তো শেষ হয়ে যাচ্ছে। সময় শেষ হয়ে গেছে খালা। রঞ্জা আপা এতক্ষণে বোধহয় তোমার শবনমকে কবরে পুঁতে দিল। কি? ও ভাবি, ভাবি এসব তুমি কি বলছো? হ্যাঁ, কি বলছো? তুমি কি বুঝতে পারছো না? তোমার কোনো কথা আমরা কেউ বুঝতে পারছি না, কেউ কিচ্ছু বুঝতে পারছি না। তোমার যদি কিছু বলার থাকে বলো, না হলে খালি কে দিয়ে যাও। আমার কোনো কিছু শোনার দরকার নেই, আমি চললাম। রঞ্জা আপা রাগ করো না, রাগ করো না রঞ্জা আপা। আমি যখন এদিকে আসছিলাম না, গায়ের লোকজন ঝেঁটে যেন কোথায় যাচ্ছিল, আমাকে দেখে বললো তুমি যাওনি। আমি বললাম কোথায় যাব? বললো শবনমের আব্বু নাকি নদীর ওপরে শবনমের বিয়ে ঠিক করেছে। কি? কি বিয়ে ঠিক করেছে? বিয়ে দেওয়া এত সোজা নাকি? কার সঙ্গে ঠিক করেছে? কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না ছোট কর্তা, আমাদেরকে সব কিছু লুকিয়ে গেছে। এদিকে সারা পাড়ার লোক যাচ্ছে আমার মেয়ের বিয়ে খেতে, অথচ আমি কিচ্ছু জানি না। এতদিন ধরে শুধু আমাদের বলে এসেছে তার খালা অসুস্থ, খালা অসুস্থ। ও ভাবি, এখন এত কথা বলার সময় নেই। তুমি তাড়াতাড়ি বলো, শবনমের বিয়ে কোথায় হচ্ছে? বিয়ে কোথায় হচ্ছে বলো, বলো। আমি কিচ্ছু জানি না রঞ্জা আপা, আমি কিচ্ছু জানি না। শুধু শুনলাম যে নদীর ওপারের গায়ে হচ্ছে। আচ্ছা রঞ্জা আপা, ও গায়ে কটা বাড়ি আছে বলো তো? যে বাড়িতে বিয়ে হচ্ছে সে বাড়ি থেকে খোঁজ নিলেই তো হয়েছে। রঞ্জা আপা, তুমি অনেক সাহায্য করেছো আমাদের, তোমরা সবাই মিলে অনেক করেছো আমার মেয়েটার জন্য। শেষবারের মতো আরেকটা বার আমার পাশে দাঁড়াও রঞ্জা আপা। ভাবি, ভাবি এখন এসব বোকার মতো কথা বলার সময় নেই, আমাদের এক্ষুনি বেরোতে হবে। চলো, তুমি চলো। খবরদার, তুমি যাবে না রঞ্জা। তুমি এই সর্বনাশের মধ্যে গিয়ে পড়বে না, আমি তোমাকে বারণ করছি। তোমার সব কথা যে শুনতে পারবো মা, এরম মাথার দিব্যি তো কোনোদিন করিনি আমি। আমি তোমাকে বারণ করছি, তুমি কিছুতেই যাবে না।
তুমি যদি এখন এই বিয়ে বন্ধ করতে যাও তাহলে দু ধর্মের লোকেরা নিজেদের মধ্যে মারামারি করে মরবে। তুমি এই সর্বনাশের মধ্যে নামবে না রঞ্জা, আমি বলে দিলাম। তুমি এই আগুন নিয়ে খেলা করো না। ঠাকুরপো, কি করছো? আমার মেয়ে রঞ্জা যদি অবুঝ হয় তোমরাও অবুঝ হবে, ওকে বারণ করো। আমি তো চোখে দেখতে পাচ্ছি না, আমি চোখে দেখতে পাচ্ছি না। রঞ্জা, তুমি যাবে না এই সর্বনাশের মধ্যে, নিজেকে তুমি ছুঁড়ে ফেলবে না। ঠাকুরপো, তুমি ওদের বারণ করো। এই ঘটনা শোনার পর আমার পক্ষে চুপ করে বসে থাকা কোনোভাবে সম্ভবই নয়। তবে হ্যাঁ, শবনমের যদি এই বিয়েতে মত থাকে তাহলে আমার কিচ্ছু বলার নেই। কিন্তু শবনমের যদি এই বিয়েতে মত না থাকে, ওকে কেউ জোর করে বিয়ে দিতে পারবে না। আমি আটকাবো, কিছুতেই ওকে জোর করে বিয়ে দিতে পারবে না, কেউ পারবে না। তুমি বাড়াবাড়ি করো না রঞ্জা, এই বিষয়টা কিন্তু বাড়াবাড়ি করার নয়। রঞ্জা আপা, আমাকে একটাবার থানায় নিয়ে যাবে? আমি তো কোনদিন একা একা যাইনি, আমি কথা বলবো, তুমি শুধু একবার আমাকে থানায় নিয়ে চলো। শোনো, থানায় গিয়ে কিছু হবে না, কিচ্ছু করতে পারবে না। মেয়ের 18 বছর বয়স হয়ে গেছে তো, কিচ্ছু হবে না। তাছাড়া আমার মনে হয় থানাও এসব ব্যাপারে মাথা ঘামাবে না। তাই বলে আমার মেয়েকে নিজের ইচ্ছের বিরুদ্ধে জোর করে বিয়ে দিতে পারে বলুন? না, তা পারে না, কিন্তু দেখো তুমি তো লোকের মুখে উড়ো কথা শুনেছো। সত্যি সত্যি ওর বিয়েটা হয়েছে কিনা, আর বিয়েটা হলেও ও সেই বিয়ে থেকে বেরিয়ে আসতে চাইছে কিনা, আমরা তো কিছুই জানি না। আমি জানি আমার মেয়ে আর যাই করুক কিছুতেই বিয়ে করতে রাজি হবে না। স্বয়ং রাজপুত্র এসে দাঁড়ালেও সে রাজি হবে না। আমার মেয়ের ধ্যান জ্ঞান স্বপ্ন ডাক্তারি পাশ করা, সে ডাক্তারি পাশ করবে, বড় ডাক্তার হবে, গরিব দুঃখীদের পাশে সে বিপদে দাঁড়াবে, তারপর সে বিয়ের কথা ভাববে। রঞ্জা আপা, আমার সব শেষ হয়ে গেল, আমার মেয়েটার ডাক্তারি পড়া শেষ হয়ে গেল। তোমার কি মনে হয়, তোমার মনে হয় যে আমার মেয়েটা এরপরে বাঁচবে? ওই নদীতে না নিজেকে শেষ করে দেয়, ভাসিয়ে দেয় না নিজেকে। রঞ্জাপা, আচ্ছা পুলিশের কাছে না যাই, আমরা আগে শবনমকে খুঁজে বার করি, শবনমের কাছে না হয়ে যায়। শবনমের কাছে তো আমাকে যেতেই হবে, যেতেই হবে শবনমের কাছে। শবনমের যদি এই বিয়েতে মত না থাকে, কেউ ওকে জোর করে বিয়ে দিতে পারবে না। যেভাবেই হোক এই বিয়ে আমি ভাঙবই এই বিয়ে আমি। তুমি কিন্তু আগুন নিয়ে খেলা করছো রঞ্জা, আমি কিন্তু তোমাকে সাবধান করছি, তুমি আগুন নিয়ে খেলা করবে না। অনেক বছর আগে আমার জীবন আগুনে পুড়ে ঝলসে শেষ হয়ে গেছে। পোড়ার আর আমার কিচ্ছু নেই, তাই আগুনে আমার ভয়ও লাগে না। আমাকে আটকিও না, আমাকে আটকিয়ে কোনো লাভ হবে না। আমার জীবন পুড়ে ঝলসে শেষ হয়ে গেছে, কিন্তু আমি শবনমের জীবন কিছুতেই পুড়ে ঝলসে শেষ হতে দেব না, কিছুতেই না। এটা আমার চ্যালেঞ্জ। ভাবি, আর সময় নষ্ট করা যাবে না, চলো তাড়াতাড়ি চলো। কাকামণি, আসছি কাকামণি, আমরা আসছি। এই দাঁড়া, আমি যাবো তোদের সঙ্গে। না কাকামণি,
তুমি যেও না কাকামণি, আমরা পায়ে হেঁটে নদীর ঘাট পর্যন্ত চলে যাব, তারপরে নদী পার হয়ে যাব। তুমি পারবে না আমাদের সঙ্গে জোরে হাঁটতে, তোমার পায়ে ব্যথা, তুমি যেও না কাকামণি। আর তাছাড়া শবনমের বিয়ে ভাঙার জন্য আমি একাই যথেষ্ট। আসছি কাকামণি। দেখিস বাবা, দেখিস যেন কোনো বিপদ না বাঁধে, আমার কিন্তু বড় ভয় করছে। বিপদ তো বাঁধবেই। রঞ্জা যদি এখন শবনমের বিয়ে বন্ধ করতে চায়, ওকে কেউ ছেড়ে দেবে? কেউ ছেড়ে দেবে না। কি করবে আমায় ধরে? কি করবে বলো না, কি করবে আমায় ধরে? আমার কাছে বাড়ি যা, থানাও তাই, জেলও তাই। ভেবো না মা তুমি আমায় নিয়ে। আর আমায় নিয়ে যদি থানা পুলিশ হয়, তাহলে ভাববো কোনো ভালো কাজের জন্য থানা পুলিশ হয়েছে, নিজের কাছে নিজে দামি হয়ে উঠবো। ভেবো না আমায় নিয়ে। ভাবি, ভাবি চলো, দৌড়াও, চলো চলো। ভাবি, ফোনটা কেটে দিল কেন বলো তো? আরেকবার করো। কি হলো রবিউল? আরে হুজুর কি আবার কেটে দিল ভাবি, তাড়াতাড়ি চলো। এই বারবার আমার মনে হচ্ছে ওই 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 বাড়িতে খবর পৌঁছে গেছে বোধহয়। হ্যাঁ হ্যাঁ, ওই ওই মহিলা না বারবার মেয়েটাকে ফোন করছে। কোন মহিলা? আরে ওই যে বড় বাড়ি রঞ্জা দিদি, ওই মহিলাই আমার মেয়ের মাথাটাকে শেষ করে দিয়েছে না। হুজুর, এখানে যদি ব্যাগরা দিতে আসে না, কেউ কিন্তু আপনারা ছেড়ে কথা বলবেন না, সবাই মিলে একজোট হয়ে রুখে দাঁড়াবেন। আরে আমি লোকজন সব রেডি করে রেখেছি, একবার আসুক না। বিয়ের আসর থেকে মেয়েকে ভাঙানি দিয়ে উঠিয়ে নিয়ে যেতে গেলে, হ্যাঁ, ওকে এই গায়ে আর থাকতে হবে না। মেয়েকে তো নিয়ে যেতে পারবেই না, ওরও এই গায়ে থাকা বার করে দেবো। তুমি একদম ফোন ধরবে না। না না, মাথা পাগল নাকি? ওই মহিলার ফোন আমি ধরি, আসুক না একবার এখানে, একেবারে মজা বার করে দেবো আমি। যেভাবেই হোক পথ খুঁজে বার করতে হবে। এভাবে আমি আর আমার জীবন বিসর্জন দেব না, কিছুতেই না। জীবন একটাই, হয় বাঁচবো নয় মরবো, চাই হয়ে যাক। আমি কিছুতেই এই শাদী মেনে নেব না। কিন্তু কি করে আটকাবো আমি এই শাদী? এখন আমাকে সাজাচ্ছে, একটু পরেই নিয়ে যাওয়া হবে। শাদির আসরে যদি আমি কবুল নাও বলি, এরা হয়তো জোর করেই আমাকে শাদি দিয়ে দেবে, কিচ্ছু ধার ধারবে না। এদের কোনো ধর্ম নেই, এদের কোনো মানবিকতা নেই, কিচ্ছু নেই। এরা অমানুষ, চূড়ান্ত অমানুষ। আর সব থেকে বড় অমানুষ হলো আমার আব্বু, যে নিজের মেয়ের জীবনটাকে এভাবে সর্বনাশের মোহনায় এনে দাঁড় করিয়েছে, যে নিজের মেয়ের জীবনটাকে এভাবে তাড়ি টেনে দিতে চাইছে।
মানুষ একবারই মরে, মনে রেখো, বারবার মরে না। আমিও মরলে একবারই মরবো, কিন্তু বেঁচে মরে থাকতে পারবো না। দেখি আমিও কি করতে পারি। বেশ, সাজাচ্ছে যখন সাজাক, আমিও দেখি আমার বুদ্ধি খাটিয়ে এই পরিস্থিতি থেকে বেরোতে পারি কিনা। হে আল্লাহ, আমাকে পথ বলে দাও, পথ বলে দাও আল্লাহ, পথ বলে দাও।